Would you like to know a secret? People speak of Robin Hood. He was not a hero. We were monsters. হঠাৎ করেই এক নির্জন এলাকায় শুরু হয় তুষার ঝড়। এই তুষার ঝড়ের মধ্যে একটা মেয়ে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। টানা কয়েকদিন ক্ষুধার্ত থাকার পর সে মাটিতে কিছু বুনো ফল পায়, কিন্তু সেগুলো দিয়ে তো তার পেট ভরে না। প্রচণ্ড ঠান্ডায় হাঁটতে হাঁটতে তার শরীরের সব শক্তিও শেষ হয়ে যায়। এতে করে সে তুষার ঝড়ের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর একটা হরিণের পায়ের শব্দে তার চোখ খোলে। ততক্ষণে তুষার ঝড়ও শেষ হয়ে গিয়েছিল। তীব্র ক্ষুধার কারণে হরিণটিকে দেখে ভাবে যদি সে হরিণটাকেই ধরতে পারত, কিন্তু তার শরীরে ততটুকু শক্তি অবশিষ্ট ছিল না। ঠিক তখনই দূরের পাহাড়ের পাদদেশে জ্বলতে থাকা আগুন দেখতে পায়। এই আলোটাই তাকে সামনে এগোনোর সাহস দেয়, তাই সে উঠে দাঁড়ায়। আগুনের কাছে পৌঁছানোর পর তার দেখা হয় এক বৃদ্ধ পথিকের সঙ্গে, যে কিনা সেই আগুনে খরগোশের মাংস রান্না করছিল। ক্ষুধায় ব্যাকুল মেয়েটি তার কাছে খাবারের জন্য একটু সাহায্য চায়, কিন্তু বৃদ্ধটি তাকে দেখেই বুঝে ফেলে সে কোনো ছেলে নয়, বরং সে একটা মেয়ে। মেয়েটি এ পর্যন্ত নিজেকে ছেলের ছদ্মবেশে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছিল, যাতে পথে কেউ তার কোনো ক্ষতি না করতে পারে। বৃদ্ধ তাকে সতর্ক করে দেয় যে অন্য কেউ যদি তার আসল পরিচয় জেনে ফেলে তবেই তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করবে। কিন্তু মেয়েটি কাউকেই ভয় পায় না, কারণ সে শুনেছে এই পাহাড়ের এলাকায় রবিনহুড চলাফেরা করে, যে নিরীহদের কোনো বিপদে পড়তে দেয় না। এমনকি রবিনহুড মেয়েটির কাছে একজন বীর। রবিনহুড যে কোনো বিপদ থেকে তাকে উদ্ধার করবে। মেয়েটির কাছে এসব কথা শোনা মাত্রই বৃদ্ধ বলে ওঠে, রবিনহুড কোনো বীর নয়, আর নিরীহদের কেউ সাহায্য করে না। মেয়েটি তখন রবিনহুডের জীবনাদর্শনের বর্ণনা করে। রবিনহুড দিনে 3 বার উপাসনা করত গরিবের রূপ ধারণ করতে। এজন্য লেডি ম্যারিয়ান তাকে ভালোবাসত। এতেই প্রমাণ হয়ে যায় রবিনহুডের বীরত্ব কতটা। তবে বৃদ্ধ বলে অন্য কথা। লেডি ম্যারিয়ান এবং রবিনহুডের ভালোবাসা একটা রাখালের গল্প থেকে উঠে এসেছিল। এই বৃদ্ধটার মতে রবিনহুডের মতো মানুষদের জীবনে সত্যিকারের ভালোবাসা থাকে না। সে আরও বলে, তোমাকে আমি আরও কিছু সত্য বলি, রবিনহুড কখনো উপাসনা করেনি। এসব আসলে মিথ্যা গল্প। রবিনহুড ছিল এক হিংস্র ডাকাত, যে নির্মমভাবে অগণিত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তার বীরত্বের গল্পগুলো ছিল কেবলই মিথ্যা আর লোক দেখানো। এইটুকু বলেই বৃদ্ধ সেখান থেকে খরগোশের মাংস আগুনে রেখেই চলে যায়। ক্ষুধার্ত মেয়েটি সেই মাংস খেয়ে কিছুটা শক্তি ফিরে পায়, তবে বৃদ্ধের কথাগুলো তার হৃদয়ে তীরের মতো বেঁধে থাকে। সে কোনোভাবেই বিশ্বাস করতেই পারছিল না যে সে যাকে নায়ক মনে করে সে এত খারাপ মানুষ হতে পারে। রাত গভীর হতেই সে চুপচাপ বৃদ্ধের কাছে চলে আসে। কাছে এসে সে ভাবছিল যে বৃদ্ধ হয়তো গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছে, তাই সুযোগ বুঝে পেছন থেকে বৃদ্ধের উপরে ছুরি চালানোর চেষ্টা করে। তবে বৃদ্ধ ছিল তার চেয়েও অনেক বেশি চালাক। মেয়েটি ছুরি চালানোর আগেই বৃদ্ধ মেয়েটির দিকে ঘুরে মেয়েটিকে মাটিতে ফেলে দিয়ে সাথে সাথে গলায় একটা খঞ্জর বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গলা থেকে গড় গড় করে পড়তে থাকে। এতে করে মেয়েটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। তখন বৃদ্ধ মেয়েটির বংশ পরিচয় জানতে চাইলে মেয়েটি ছটফট করা অবস্থায় পরিচয় দেয়। সে বলে সে পিকারিং বংশের মেয়ে, তার নাম উইলিয়াম ওয়েনরাইট পিকারিং। বৃদ্ধ এবার উইলিয়ামের ভুল কোথায় তা স্পষ্ট করে। যদি উইলিয়াম গোসল করত অথবা বাতাসের দিকে পরিবর্তনের জন্য অপেক্ষা করত তবে হয়তো বেঁচে যেত, কারণ উইলিয়ামের শরীরের গন্ধ সে অনেক দূর থেকেই পেয়ে গিয়েছিল। এরপর বৃদ্ধ উইলিয়ামের গলা থেকে খঞ্জরটি বের করে তার মাথায় বসিয়ে দেয়। এতে করে উইলিয়ামের মৃত্যু মুহূর্তের মধ্যেই নিশ্চিত হয়। পরদিন সকালে বৃদ্ধ উইলিয়ামের লাশ টেনে হিঁচড়ে এক নির্জন স্থানে এসে বড় বড় পাথরের নিচে চাপা দিয়ে দেয়। ঠিক তখনই দেখা যায় সেখানে এরকম আরও অনেকগুলো কবর রয়েছে। তার মানে বৃদ্ধর এইটাই প্রথম মার্ডার ছিল না। ঠিক তখনই প্রথমবারের মতো উন্মোচিত হয় এই বৃদ্ধ আর অন্য কেউ নয়, স্বয়ং রবিনহুড। গোসল করার সময় তার পেছনের গল্পটি শোনানো হয়। বিশ্ব আজকেও তাকে এক মহান নায়ক হিসেবেই মান্য করে। তবে সত্যটি হলো সে তার জীবনে এত মানুষের ধরিয়েছে যে এখন তাদের পরবর্তী প্রজন্ম তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে। এই পৃথিবী তার অপরাধগুলোকে কখনোই ভুলে যায়নি। কিছুদিন পর তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী লিটল জন তার সঙ্গে দেখা করতে আসে। রবিনহুডের এখন একমাত্র কাছের মানুষ বলতে এই জন। সে এসেই ফাঁস করে যে তাদের বাকি সমস্ত সঙ্গী ইতিমধ্যেই নিহত হয়েছে। মানুষের ক্ষোভ আর ঘৃণা এতটাই চরমে পৌঁছেছিল যে তাদেরকে চিনতে পারা মাত্রই নির্মমভাবে হচ্ছে। জন এখানে স্বীকার করে যে নিজেকে বাঁচাতে সে অ্যাওয়ার্ড নামের এক কৃষককে করে আর তার পরিচয় ছিনিয়ে একটা প্রত্যন্ত গ্রামে বসবাস শুরু করে। সেখানেই সাধারণ এক কৃষকের ছদ্মবেশে নতুন জীবন শুরু করেছে সে।
বিয়েও করেছে, এমনকি সন্তানও জন্ম দিয়েছে। কিন্তু তবুও তার কালচে অতীত তার পিছু ছাড়ছিল না। তার এই নতুন পরিচয় কিন্তু বেশিদিন গোপন থাকেনি। গ্রামবাসীরা তার আসল সত্য জেনে ফেলে। এতে করে তারা তার ঘরবাড়ি, জমি জমা এবং সমস্ত সম্পত্তি কেড়ে নেয়। কোনোমতে জন নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। জন রবিনহুডের কাছে শুধু একটাই আবদার করে যে সে যেন তার স্ত্রী, সন্তান এবং জমিগুলো ফিরিয়ে দেয়। জন এখন আর আগের মতো নির্মম মানুষ ছিল না। তার স্ত্রী এবং পরিবারই তার পুরো পৃথিবী হয়ে উঠেছিল। তাই এবার সে নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত ছিল। তবে রবিনহুডের চিন্তা ছিল একেবারেই আলাদা। তার মনে কোনো জয় কিংবা নতুন জীবনের আশা ছিল না। সে শুধু চাইছিল এই যুদ্ধে যেন তার মৃত্যু হয় এবং তার পাপে ভরা জীবনের চিরতরের সমাপ্তি ঘটে। রবিনহুড জনের সব কথা শুনে একটু পরেই জনকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে জনের বাড়ি ছিল। সেই বাড়িটি এখন বহিরাগতরা দখল করে রেখেছে, যেখানে স্ত্রী, সন্তানও বন্দী। পথে তারা একটা পুরনো ব্রিজের উপর থামে। খাবার জন্য তাদের কাছে কিছুই ছিল না, তাই তারা আবারও তাদের পুরনো অভ্যাসে ফিরে যায়। যে পথিকী সেখান দিয়ে যেত তাকে হত্যা করে তার জিনিসপত্র লুট করে নিত। এই ভয়াবহ দুর্ভিক্ষের সময়ে একটি রুটির দাম মানুষের জীবনের চেয়েও বেশি হয়ে উঠেছিল। অবশেষে তারা একটি রুটি পেয়ে যায়, যেটা দুজনে ভাগ করেই খেতে থাকে। খাবার খাওয়ার সময় জন তার স্ত্রী মার্গারেটের কথা রবিনকে বলে। মার্গারেট অত্যন্ত ধার্মিক এবং দয়ালু একজন নারী। সেই তাকে একজন প্রকৃত মানুষ হতে শিখিয়েছে। সে তাকে প্রার্থনা করা, ছবি আঁকা এবং শান্তিতে বসবাস করা শিখিয়েছে। রবিনহুড এসব শুনে মার্গারেট দেখতে কেমন তার বর্ণনা করতে বলে। জন তখন স্ত্রীর ব্যাপারে সবকিছু চমৎকারভাবে তুলে ধরে। তার স্ত্রীর লাল চুল তাজা রক্তের মতো চকচক করে। এই কথাটা শুনে রবিনহুড মৃদু হেসে উত্তর দেয়, যখন তুমি তার সঙ্গে আবারও দেখা করবে তখন তাকে বলে দিও যে তার চুলের রং আমার কাছে গ্রীষ্মের অস্তগামী সূর্যের মতো সুন্দর লেগেছিল। এরপর জন রবিনহুডকে প্রস্তাব দেয় যে তারা যদি মার্গারেটকে উদ্ধার করতে পারে তবে দুজনে দূরের উঁচু পাহাড়ের ওপারে এমন কোনো জায়গায় চলে যাবে যেখানে কেউ তাদের চিনবে না। সেখানে তারা নতুন জীবন শুরু করবে। কিন্তু রবিন পরিষ্কার জানিয়ে দেয় তার কোনো নতুন শুরুর প্রয়োজন নেই। সে শুধু এখন শান্তিতে মৃত্যু চায়। কিছু সময় পর দুজনেই জন তথা অ্যাডওয়ার্ডের পুরনো বাড়ির কাছে পৌঁছায়। জন এখন নিজেকে সবার কাছে অ্যাডওয়ার্ড হিসেবেই পরিচয় দেয়। বাড়িটা এখন শত্রুদের দখলে ছিল, তাই আক্রমণ করার আগে তারা তাদের পুরো পরিকল্পনা তৈরি করে নেয়। সবার আগে দুজনেই তারা নিজেদের পোশাকটা খুলে ফেলে। এরপর শরীরে ভেজা মাটি মাখিয়ে নেয়, যাতে করে তাদের শরীরের গন্ধ শত্রুদের নাক পর্যন্ত না পৌঁছায়। এরপর তারা ঘন কুয়াশার অপেক্ষা করতে থাকে। যখনই পুরো এলাকা ঘন ধোঁয়াশায় ঢেকে যায়, রবিন তার প্রথম তীরটি ছোঁড়ে, যা সরাসরি একটা প্রহরীর চোখে গিয়ে লাগে। এরপর রবিন চুপচাপ একটা কুঁড়ে ঘরে ঢোকে। সেখানে থাকা লোকটির গলা কেটে দেয়। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার শ্বাস চিরতরে বন্ধ হয়ে যায়। দুজনে ধীরে ধীরে মূল বাড়ির দিকে এগোতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীকেও তারা মেরে ফেলে। তবে তখন হালকা একটু শব্দ হয়ে যায়। শব্দ শুনে ভেতরে থাকা শেষ লোকটির সঙ্গে সঙ্গে বুঝে যায় তারা আক্রমণের শিকার হতে চলেছে। তাই সে জনের স্ত্রী মার্গারেটকে ধরে ফেলে। রাগের মাথায় মার্গারেটের পেটে বেশ কয়েকবার ছুরি চালিয়ে দেয়। তখন মার্গারেট জনকে শুধু তার সন্তানকে বাঁচাতে বলে। ঠিক সেই সময় রবিন জানালা দিয়ে দেখতে পায় একটা ছোট্ট ছেলে গ্রামের দিকে দৌড়ে পালাচ্ছে। বাকি লোকদের খবর দেওয়ার জন্য সে যাচ্ছে। রবিন এমনটা দেখে এক মুহূর্ত সময় নষ্ট না করে একটা তীর ছুঁড়ে মারে, যা সরাসরি ছেলেটির মাথায় গিয়ে লাগে। এদিকে ঘরের ভেতরে জন মার্গারেটকে ছুরিকাহত দেখে রাগে উন্মাদ হয়ে গিয়েছিল। সে আক্রমণকারীকে এত নির্মমভাবে মারতে থাকে যে তার মুখ চেনার মতো অবস্থায় থাকে না। তবে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। গভীর আঘাতের কারণে মার্গারেটের মৃত্যু হয়। রবিন তা দেখে চুপচাপ একটা কোণায় বসে থাকে। জন তার স্ত্রীর লাশকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে থাকে। ঠিক তখনই ঘরের এক অন্ধকার কোণ থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। সেখানে মার্গারেটের ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল। এখন এই দুনিয়ায় তার বলতে শুধু জনই বাকি ছিল। অশ্রুসিক্ত অবস্থায় জন তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে তার সঙ্গে প্রার্থনা করার চেষ্টা করে। মেয়েকে সান্ত্বনা দেয় যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু তার মায়ের রক্তে ভেজা লাশের দিকেই আটকে ছিল। পরের দিন সকালে জঙ্গল দিয়ে যাওয়ার সময় এক লোক এমন একটা দৃশ্য দেখে যা দেখে একদম কেঁপে ওঠে। যে ছেলেটির মাথায় রবিনের তীর লেগেছিল সে অলৌকিকভাবে এমন তীর বিদ্ধ হয়েও বেঁচেছিল। মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। লোকটি যখন ছেলেটির কাছে পৌঁছায় তখন দেখে ছেলেটি আসলেই তার চাচাতো ভাই। তাই সে সঙ্গে সঙ্গে গ্রামে বিপদের খবর ছড়িয়ে দেয়। এতে পুরো গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওদিকে জন তার স্ত্রী মার্গারেটের শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল। জন পরম মমতায় মার্গারেটের শরীর পরিষ্কার করে সম্মানের সঙ্গে টেবিলের উপরে শুইয়ে দেয়। প্রথমবার রবিন তার পুরনো সঙ্গীর এমন এক আবেগঘন রূপ দেখতে পায়। এতদিন সে জনকে শুধু রক্তপাত আর হিংস্রতা করতেই দেখে এসেছিল। ঠিক এই সময়েই গ্রামের সেই আহত ছেলেটির শেষকৃত্য করা হচ্ছিল, কারণ সেই ছেলেটিও তীরবিদ্ধ হওয়ার কারণেই মারা গিয়েছিল। ছেলেটি মারা যাওয়ায় গ্রামবাসীর শোক প্রতিশোধে পরিণত হয়। গ্রামের প্রধান, যাকে সবাই বুদ্ধিমান সর্দার বলতো, সে তার ভারী বর্মটা পরে নেয়, কাঠের সিন্দুক থেকে তার পুরনো যুদ্ধের হাতুড়ি বের করে আনে। এরপর গ্রামের অস্ত্রধারী লোকদের সঙ্গে নিয়ে রবিন এবং জনের খোঁজে বেরিয়ে পড়ে। সেদিন রাতেই রবিন দূর থেকে গরুর গাড়ির আওয়াজ শুনতে পায়। বাইরে বের হয়ে আসলে দেখে গ্রামবাসীরা সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, যেখানে জন তার স্ত্রীর সঙ্গে ছিল। সেই জ্বলন্ত আগুনের মাঝ থেকে জন তার মেয়েকে বাইরে নিয়ে এসে রবিনের কাছে এসে আবারও মৃত মার্গারেটের জন্য যায়। রবিন এতে নিষেধ করলেও জন শোনে না। এর মধ্যেই গ্রামের প্রধান অস্ত্র হাতে নিয়ে আসে রবিনের সামনে। তার চোখে মুখে ছিল অনেক রাগ, কারণ ২০ বছর আগে রবিন তার চাচাতো ভাইকে মেরেছে, এরপর মেরেছে ছেলেকে, আজ কিনা তার নাতিকে মারল। তাই আজ রবিন এবং রবিনের সাথে থাকা মেয়েকে মেরেই দম নেবে সে। শুরু হয় দুজনের মধ্যে লড়াই। এই লড়াইয়ে রবিন মারাত্মক আহত হয়ে কিছুক্ষণের জন্য ভেবেই নেয় সে আজকে মরতে চলেছে। একজন হত্যাকারী হিসেবে রবিন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করে। ঠিক তখনই জন পেছন থেকে আঘাত করে গ্রামের প্রধানকে শেষ করে, যেটা কিনা রবিন মেনে নিতে পারে না। তার কাছে এই বয়স্ক লোকটির প্রতিশোধ নেওয়াটা সঠিক মনে হয়েছিল। পরের দিন সকাল হতেই জন আহত রবিনকে সাবধানে একটা পুরনো গরুর গাড়িতে শুইয়ে দিয়ে সেখান থেকে দূরে নিয়ে যায়। পথ জুড়ে রবিন জীবন মৃত্যুর মাঝে সংগ্রাম করতে থাকে। জন তার গভীর ক্ষতগুলো থেকে বন্ধ করার জন্য আগুনে ছ্যাঁকা দেয়, যা পড়া বন্ধ হয়। এরপর জন রবিনকে সান্ত্বনা দিয়ে বলে সে এমন এক সন্ন্যাসীর কাছে নিয়ে যাবে যার কাছে নিরাময়ের অদ্ভুত ক্ষমতা রয়েছে। আহত রবিনকে নিয়ে জন এবার এক দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে। তারা দুজনে উঁচু উঁচু পাহাড় অতিক্রম করে, উর্বর জমি থেকে অনেক দূরে চলে যায়। শেষ পর্যন্ত সমুদ্র পার হয়ে এমন একটা জায়গায় পৌঁছায় যার সম্পর্কে তারা দুজন আগেও কখনো শোনেনি। জন সেখানে রবিনকে রেখে মেয়েকে নিয়ে চলে যায়। প্রচণ্ড ঠান্ডা এবং যন্ত্রণায় ছটফট করতে করতে রবিন মাটিতে পড়ে থাকে। ঠিক সেই সময় রবিন বরফের কুয়াশার মধ্যে এক রহস্যময় মানুষকে নিজের দিকে হেঁটে আসতে দেখে। লোকটির মুখ সম্পূর্ণ ঢাকা ছিল, তাই রবিন আপ্রাণ চেষ্টা করেও তাকে কোনোভাবেই চিনতে পারে না। পরবর্তীতে যখন রবিন চোখ খোলে, তখন সে নিজেকে একটি আরামদায়ক বিছানায় আবিষ্কার করে। ঠিক সেই সময় এক মেয়ে এসে স্বাগত জানায়। মেয়েটির নাম ব্রিজেট, যে একজন সন্ন্যাসিনী। গত ৬ দিন ধরে ব্রিজেট রবিনকে দেখাশোনা করে আসছে। রবিন ব্রিজেটের কাছ থেকে জানতে চায় সে এখন কোথায়, এই শহরের নাম কি। কিন্তু ব্রিজেট রবিনকে অবাক করায়। সে বলে এই শহরের কোনোই নাম নেই, এইটা একটা চার্চ। গত ৬ দিন যাবৎ রবিনের কোনোই হুঁশ ছিল না। তার সেবাতেই রবিন এখন পুরোপুরি সুস্থ হয়ে না উঠতে পারলেও এখন কিছুটা সুস্থ। ভাঙা পাঁজর এবং পা ঠিক করতে সময় লাগবে। ব্রিজেট এবার রবিনের পরিচয় জানতে চাইলে রবিন নিজের সম্পর্কে মিথ্যা বলে। নাম হিসেবে উল্লেখ করে র্যান্ডলফ। সেই রাতেই ওই রহস্যময় মুখোশধারী লোকটি রবিনের ঘরে আসে। রহস্যময় লোকটি এসেই রবিনকে জিজ্ঞেস করে তার শরীরে এত ক্ষতের দাগ কেন, অতীতের পাপ কি এই পবিত্র স্থান পর্যন্ত তার পিছু নেবে, এখানকার অধিবাসীদের জীবন বিপদে ফেলবে। সবগুলো উত্তরে রবিন না বলে। লোকটি তবুও এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে যদি এখানকার কাউকে আঘাত করার চেষ্টা করে তবে পরের দিন সকালে তার শরীর থেকে গলা আলাদা হয়ে যাবে। এতটুকু বলেই সে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। সময় গড়াতে থাকলে ধীরে ধীরে রবিনের অবস্থার উন্নতি হয়। ব্রিজেট প্রতিদিন তাকে হাঁটাহাঁটিতে সাহায্য করে, তবে রবিনকে হাঁটার জন্য স্ক্রাচ ব্যবহার করতে হতো। একদিন ব্রিজেট রবিনকে যেখানে খুশি সেখানে হাঁটাহাঁটির অনুমতি দেয়। রবিন পুরো চার্চ ঘুরে দেখে বাগানে এসে থামে। ব্রিজেট সেখানে এসে রবিনকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু বিনিময়ে তাকেও এখানকার মানুষের জন্য কিছু কাজ করতে হবে। তাই জানতে চায় সে চাষাবাদ করতে জানে কিনা। রবিন চাষাবাদ পারে না বলেই জানায়, তবে সে যে একজন শিকারী তা উল্লেখ করে। কিন্তু এখানে শুধু খরগোশই পাওয়া যায়, তবে শিকারিও কাজে লাগবে। শর্ত হচ্ছে সপ্তাহে ৬টির বেশি শিকার করা যাবে, কারণ বেশি শিকার করার পর প্রাণী যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে শিকার করার জন্য তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। এসব বলার পর ঘাটে যে একটা নৌকা আছে সেইটা ব্রিজেট রবিনকে বলে। চাইলে রবিন নৌকায় উঠে ঘুরতেও পারে। ব্রিজেট চলে যাওয়ার পর রবিন নৌকার কাছেই আসে। নৌকা ঘাটে বাঁধা অবস্থায় ছিল, যা রবিন খোলার চেষ্টা করে।
সেই সময় সেই মুখোশধারী রহস্যময় লোকটি তার কাছে আসে। লোকটি নৌকার বাঁধন খুলতে দেখে রবিনকে বলেই বসে, পালানোর চেষ্টা করছেন নাকি? রবিন তখন স্পষ্ট জানিয়ে দেয় শিকারের জন্য সঠিক জায়গা খোঁজার জন্য নৌকা বের করছিল সে। কিন্তু লোকটি রবিনকে থামায়, কারণ রবিন এখনও পুরোপুরি সুস্থ হয়নি। সেখানে লোকটির থেকে জানা যায় ব্রিজেটেরও এক অতীত আছে, যে অতীতটা ভালো ছিল না, এমনকি তার অতীতেরও গল্প ভিন্ন। মোট কথা এখানে যারা আসে তাদের পেছনের ইতিহাস ভয়াবহ, আর এই নৌকাটা সেই লোকটিই চালায়। লোকটি এরপর এই দ্বীপ থেকে রবিন কিভাবে চলে যেতে পারবে তার উপায় জানায়। এখানে রবিনের আশা এবং সুস্থ হওয়া পর্যন্ত যতটুকু ঋণ হয়েছে, এসব পরিশোধ না করা পর্যন্ত দ্বীপ ছেড়ে সে চলে যেতে পারবে না। সবকিছু জানিয়ে নৌকা নিয়ে চলে যায় লোকটি। দ্বীপটিতে সবাই ব্রিজেটকে অনেক পছন্দ করত, যা কাছ থেকে লক্ষ্য করে রবিন। এরপর নিজে এক কুঠার তুলে নিয়ে তীর বানায়। পরের দিন রবিন শিকারের জন্য বের হয়। অনেক কষ্টে ধনুকে দড়ি লাগায়, কিন্তু এখনও সুস্থ না হওয়ায় তীর চালাতে পারে না। ঠিক সেই সময় দ্বীপটিতে হইচই পড়ে যায় যে দ্বীপে এক ছোট মেয়েকে পাওয়া গিয়েছে। সবার হইচয়ে রবিনও সামনে আসে। সামনে আসলে দেখে সেই লোকটি নৌকায় করে ওপাশ থেকে জনের মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটি রবিনকে দেখা মাত্রই দৌড়ে ছুটে এসে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর কষ্টের সাথে জানায় তার বাবাকে মেরে ফেলা হয়েছে। এইটা জানতে পেরে রবিনও কষ্ট পায়। জন ছিল রবিনের দীর্ঘদিনের সঙ্গী। মেয়েটি এভাবে রবিনকে জড়িয়ে ধরায় ব্রিজেট সহ উপস্থিত সবাই অবাক হয়। আরও বেশ কয়েকদিন কেটে যায়। রবিন এখন প্রতিদিনই খরগোশ শিকার করে এখানে থাকা অধিবাসীদের জন্য। ছোট ছোট শিকারের মাধ্যমে সে তার ঋণ শোধ করতে থাকে। একদিন শিকারের সময় ছোট্ট মেয়েটি আড়াল থেকে রবিনের শিকার করা দেখে। সেদিনই সেই লোকটির কাছ থেকে রবিন জানতে চায় মেয়েটিকে সে কী অবস্থায় পেয়েছিল, তার বর্তমান অবস্থাটা কি। লোকটি তার লাগানো বিভিন্ন গাছগুলো রবিনকে এক এক করে দেখায়। অন্যদিকে মেয়েটির ব্যাপারেও জানায় মেয়েটিকে ওপারে সে একা অবস্থায় পেয়েছিল। যাত্রাপথে একটা শব্দ উচ্চারণ করেনি। রবিনকে দেখেই প্রথমবারের মতো মেয়েটির নীরবতা ভেঙেছিল। বাকিটা ব্রিজেট জানাতে পারবে, কারণ মেয়েটিকে এখন ব্রিজেটই দেখাশোনা করছে। সেদিন রাতে ব্রিজেট রবিনের দৈনন্দিন চেকআপের জন্য আসলে রবিন মেয়েটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়। তবে ব্রিজেট সেরকম কোনো ভালো খবর জানাতে পারে না, কারণ মেয়েটি ঠিকমতো খাবার খাচ্ছে না, ঘুমাচ্ছে না, এমনকি কারোর সাথে কথাও বলছে না। ব্রিজেট মেয়েটির সম্পর্কে এবার রবিনের থেকেই জানতে চায়, কারণ মেয়েটি রবিনকে দেখা মাত্রই জড়িয়ে ধরেছিল। রবিন কিছুক্ষণ চুপচাপ থাকার পর সব মিথ্যা বলে। মেয়েটির নাম মার্গারেট, বাবার নাম এডওয়ার্ড, যিনি একজন কৃষক ছিলেন। তার মা মারা গিয়েছিল। রবিন সবকিছু মিথ্যা বললেও ব্রিজেট বুঝতে পারে মার্গারেটের বাবাকেও মেরে ফেলা হয়েছে বাবার মতো। পরের দিন রবিন শিকার করা প্রাণীর চামড়া খুলতে থাকলে হঠাৎ করে চিৎকার শুনতে পায়। মার্গারেট ছুরি দিয়ে এক ছেলেকে আঘাত করেছে। তাই ব্রিজেট আসে মার্গারেটের কাছ থেকে ছুরিটা কেড়ে নিতে, কিন্তু মার্গারেট ব্রিজেটকেও ছুরির ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে ভয়ঙ্কর বন্য শূকর আছে, যা মার্গারেটের জন্য বিপদের কারণ হতে পারে। তাই সবাই মার্গারেটকে খুঁজতে বেরিয়ে পড়ে। রবিনও একা মার্গারেটকে খুঁজতে থাকে, কিন্তু পথের মধ্যেই রবিন এমন একটা জিনিস দেখতে পায় যা তাকে আরও বেশি চিন্তিত করে তোলে। সমুদ্র তীরে আরও একটা নৌকা দাঁড় করানো ছিল। বালির উপরে অচেনা মানুষদের পায়ের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল, যার মানে দ্বীপে কিছু অপরিচিত লোক চলে এসেছে। রবিন বুঝতে পারে সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। তারপরও রবিন আগে মার্গারেটকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে রবিন মার্গারেটকে একটি গুহায় ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তার হাতে তখনও ছুরিটি শক্ত করে ধরা ছিল। রবিন আলতো করে তাকে জাগিয়ে আগে ছুরিটি নিয়ে নেয়। এরপর রবিন জিজ্ঞেস করে তার নাম কি। মার্গারেট র্যান্ডলফ বলেই সম্বোধন করে, কিন্তু পরক্ষণে লিটল জন আসলে কে তা জানতে চায়। মূলত মার্গারেট জন্মের পর থেকেই বাবাকে ঠিক মতো দেখেনি, তাই বাবার সম্পর্কে সে কিছুই জানে না। মার্গারেটের কাছ থেকে জনের নাম শুনে ভয় পায়। এই নাম এখানে কেউ জানলে বিপদ, তাই এডওয়ার্ড নামটা বলতে পারে। এমনকি মার্গারেট যেন আর কখনো জন নামটা না নেয়, সেজন্য তাকে ভয়ও দেখায়। ভয় দেখানোর জন্য উল্লেখ করে রাতে বিড়াল জিভ কেটে নিয়ে যাবে। এই কথা শুনে ছোট্ট মার্গারেট ভয় পেয়ে যায়। চুপচাপ রবিনের কথা মেনে নেয়। রবিন তখন মার্গারেটের কিছু হবে না বলে আশ্বাস দিয়ে ঘুম পাড়ায়। মার্গারেট ঘুমিয়ে পড়লেও রবিন চিন্তা করতে থাকে আসন্ন বিপদের কথা ভেবে। পরের দিন সকালে রবিন মার্গারেটকে নিয়ে ফিরলে ব্রিজেট খুশি হয়। ব্রিজেট মার্গারেটেরই অপেক্ষা করছিল। সেদিন সন্ধ্যায় ব্রিজেট রবিনের সাথে বসে মার্গারেটকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায়। এরপর এই চার্চের ইতিহাস সম্পর্কে বলে। এই চার্চ অনেক পুরনো। অনেকে মনে করে এই চার্চের অদ্ভুত পাওয়ার আছে, যার কারণে দ্বীপটি চার্চ সহ এখনও ঠিক আছে। অনেকে মনে করে এখানে জাদু করা হয়, তাই তো সবাই এখানে আসে।
রবিন শুধু ব্রিজেটের কথা মনোযোগ দিয়েই শোনে। রাতে ৩ জন একসাথে খাবার খেতে বসে। দুজনের খাবার খাওয়া দেখে মার্গারেটও তাদের সঙ্গে খাবার খায়। পরের দিন সকালে ওই রহস্যময় লোকটি রবিনকে নৌকা মেরামতের কাজে সাহায্য করার জন্য ডাকে। নৌকার দিকে যাওয়ার সময় বিষণ্ণ কণ্ঠে মনের ভিতরে চলতে থাকা একটা কথা শেয়ার করে। লোকটি অনুভব করতে পারছে তার শেষ সময় আর বেশি দূর নয়। তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে। তাই রবিনকে এখান থেকে যাওয়ার প্রস্তাব করে। রবিন তখন অন্য প্রসঙ্গ নিয়ে আসে। দ্বীপের অন্য পারে ধোঁয়া উঠছিল, যা দেখে রবিন বুঝতে পারে ওপারে মানুষ আছে। লোকটিও তখন ওপারে যে মানুষ দেখেছে তা উল্লেখ করে। সেদিন রবিন মার্গারেটকে শিকার করা প্রাণীর চামড়া খোলানোর সময় সে লক্ষ্য করেছিল ওই রহস্যময় লোকটি আহত এক ছেলেকে নিয়ে ফিরেছে। রবিন সেই ছেলেকে দেখা মাত্রই চিনে ফেলে। এ ছিল সেই ছেলে, রবিন যার মাথায় তীর মেরেছিল। সেই ছোট ছেলের চাচাতো ভাই। ছেলেটিকে দেখা মাত্রই রবিন ছেলেটির কাছে আসে। ছেলেটি তার পরিচয় দেয় আর্থার হিসেবে। এখানে আসার কারণ হিসেবে উল্লেখ করে গ্রামে ডাকাতরা আক্রমণ চালিয়ে সব ধ্বংস করে দিয়েছে। এতে তার এক চোখও আঘাত পেয়েছে। আর্থার যেহেতু কখনোই রবিনকে দেখেনি, তাই এই যাত্রায় রবিন সত্য উন্মোচনের খুব কাছে থেকেও বেঁচে যায়। সেদিনই রবিন মার্গারেটকে নিয়ে শিকারে বের হয়। সেই সময় মার্গারেটের কাছ থেকে আবারও জানতে চায় তাকে ওপারে কেউ দেখেছিল কিনা, এমনকি তার বাবাকে যারা মেরেছে তাদের দেখেছে কিনা। মার্গারেট কিছুক্ষণ চুপচাপ থাকার পর শুধু একটা ব্যাপারই জানায়, আর সেটা হচ্ছে বাবা তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলেছিল। এরপর মার্গারেট আবারও জিজ্ঞেস করে তার বাবার নাম কি। রবিন কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্য বাবাদের নাম বাবা হয় এইটা বলেই সেই যাত্রায় মার্গারেটকে শান্ত করে। মার্গারেট এরপরে জেদ ধরে তাকে এক ধনুক বানিয়ে দিতে হবে। রবিন এতে না করে না। রাতে গল্প শুনিয়ে মার্গারেটকে ঘুম পাড়ায় ব্রিজেট। পাশে রবিনও সেই গল্প শোনে। গভীর রাতে পুরো দ্বীপের সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিল, তখন ব্রিজেট একা একা কোনো একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেটা রবিন লক্ষ্য করে ব্রিজেটের পিছু নেয়। ব্রিজেট আসে সেই গুহার মধ্যে। ব্রিজেট এই গুহায় প্রায় সময় গভীর রাতে একাকিত্ব কাটাতে আসে। প্রায় সময় যে আসে সেইটা অনেক মোমবাতি থাকার কারণে স্পষ্ট বোঝা যায়। মূলত সন্ন্যাসীদের জীবনে কখনো প্রেম থাকে না। প্রকৃতপক্ষে ব্রিজেট সন্ন্যাসী নয়, তার একটা অতীত আছে যেটা এখনও আমরা জানি না। এখানে ব্রিজেট রাতের অন্ধকারে আসে নিজের মনের সুপ্ত কামনা মেটানোর জন্য, যা আড়াল থেকে রবিন দেখে বেশ অবাক হয়। পরের দিন আর্থার নিজে কাঠ কাটতে থাকে। এখন অনেকটা সুস্থ সে। একটা চোখ ঢেকে দেওয়া হয়েছে। রবিন সেখানে মার্গারেটের সাথে ধনুকের জন্য কাঠ বাছাই করে। সেই সময় ছেলেপেলেরা মার্গারেটকে খেলার জন্য ডাকলে মার্গারেট সেখানে যায়। তখন রবিন লক্ষ্য করে দূরে একটা জায়গায় বসে আর্থার শুধু মার্গারেটকেই দেখছে। এতে করে রবিন বুঝে যায় আর্থার এখানে মার্গারেটকে মারার জন্য এসেছে। তাই আর্থারের কাছে কিছু কথা বলার জন্য রবিন আর্থারকে নিয়ে শিকারে যায়। পথে রবিন আর্থারকে জিজ্ঞেস করে যারা তার গ্রামে হামলা চালিয়েছিল তারা কারা ছিল, তার গ্রামের আর কতজন লোক জীবিত আছে। আর্থার কিছুটা দোটানায় পড়ে যায়। দোটানায় পড়ে উত্তর দেয় ডাকাত দল হামলা করেছিল। রবিন আরও প্রশ্ন করতেই যাবে, ঠিক সেই সময় তার ডাক পড়ে। ব্রিজেট তাকে ডাকছে। মূলত সেই রহস্যময় লোকটির মৃত্যুর সময় গুনছিল, আর মৃত্যুর আগে সে রবিনের সাথে কিছু কথা বলতে চায়। এজন্যই রবিনকে ডাকা হয়। রবিন আসা মাত্রই ব্রিজেট রুম থেকে চলে যায়। রবিন রুমে আসতেই দেখা যায় লোকটি তার মুখের কাপড় খুলে ফেলেছে। মুখের অবস্থা হয়ে গেছে একদম করুণ। রবিন আসতেই লোকটি আগে জানতে চায় রবিন এখানে থাকার জন্য রাজি হয়েছে কিনা। রবিন রাজি হয়েছে বলেই জানায়। এরপর লোকটি রবিনকে কিছু সত্যের মুখোমুখি করে। জিজ্ঞেস করে গিজবোর্ন এবং রবিনহুডের গল্প শুনেছে কিনা। রবিনহুড নাকি গিজবোর্নের শিরোচ্ছেদ করেছিল। রবিন এরকম কোনো গল্প শোনেনি বলে জানালে লোকটি মৃত্যুর আগ মুহূর্তে কোনো মিথ্যা বলতে নিষেধ করে। এমনকি লোকটি রবিনহুডের পরিচয় আগে থেকেই জানত। তাই রবিন এবার স্পষ্টভাবে জানায় সে অনেকজনের শিরোচ্ছেদ করেছে, কিন্তু গিজবোর্ন নামে কারোর শিরোচ্ছেদ সে করেনি। লোকটি রবিনের আরও একটা সত্য প্রকাশ করে। গিজবোর্ন আসলে কোনো মানুষের নাম নয়, এক শহরের নাম, যে শহরে তার সাথে রবিনের আগেও সাক্ষাৎ হয়েছিল। রবিন তাকে মারার বদলে এক কান কেটে দিয়ে নতুন জীবন দিয়েছিল, কিন্তু ভাগ্য তাদেরকে আবারও এক করেছিল এই দ্বীপে। মৃত্যুর আগে এই সত্য প্রকাশ করলে রবিনের সব মনে পড়ে যায়। এতে রবিন ইমোশনাল হয়। এরপর লোকটি রবিনকে এই দ্বীপের দেখাশোনার দায়িত্ব দেয়। ব্রিজেটকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আগলে রাখতে বলে এবং কখনো নিজের পরিচয় জানাতে নিষেধ করে। এমন কথা শুনে রবিন বেশ অবাক হয়। তাই রবিন কারণ জানতে চায়। লোকটি তখন আরও এক সত্য প্রকাশ করে। রবিনহুড জীবনে অনেক মানুষ মেরেছে, আর তাদের মধ্যে একজন ব্রিজেটের প্রিয়জনও ছিল। এই সত্য রবিনকে একদম বিধ্বস্ত করে। এই সত্য প্রকাশের পরপরই লোকটি মারা যায়। সবাই মিলে লোকটি সেখানেই কবর দেয়। পরের দিন রবিন আর্থারের কাছে এসে এক কৌশল অবলম্বন করে। আর্থার এখানে এসে মৃত সেই রহস্যময় লোকটিকে বলেছিল সে তার ভাতিজিকে খুঁজছে।
রবিনও তাই আর্থারের কাছে এসে নিজের কৌশল অবলম্বন করে। দ্বীপের ওপারে তোমার ভাতিজিকে দেখা গিয়েছে, যাকে তুমি খুঁজছিলে। আর্থার না করতে পারে না। রবিন নৌকায় করে আর্থারকে নিয়ে দ্বীপের ওপারে চলে আসে। সেখানে আসার পর আর্থার কারোরই দেখা পাচ্ছিল না। এতে করে ধৈর্য হারা হয়ে যাচ্ছিল। রবিন এতে কথা আর না ঘুরিয়ে আবারও জিজ্ঞেস করে, তোমার নাম কি? আর্থার জানালে রবিন সত্য নামটা বলতে বলে। তখন জানা যায় আর্থারের আসল নাম গাওয়েন। রবিন এবার গাওয়েনকে কথার জালে ফাঁসায়। গাওয়েন যে মার্গারেটকে মারতে এসেছে সেটা রবিনই প্রকাশ করে। এমনকি রবিন যে অনেক মানুষ মেরেছে সেইটাও জানায়। এই সব কিছু জানিয়ে রবিন গাওয়েনকে সতর্ক করে আর বলে, গাওয়েন ফ্যামিলিতে এখন একমাত্র পুরুষ বলতে সেই আছে। এতে গাওয়েনকে একবার সুযোগ দেয় রবিন। গাওয়েনকে মা বোনের কাছে ফিরে যেতে বলে। বাড়ি ফেরার পর কেউ যদি কখনো প্রতিশোধের ব্যাপারে প্রশ্ন তোলে তাহলে সবাইকে যেন মিথ্যাচাই বলে যে তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এসব বলার পর রবিন এক হুমকিও দেয়। হুমকিটা হচ্ছে, যদি গাওয়েন আবারও দ্বীপে ফিরে আসে তাহলে নিজে গাওয়েনের ঘরে গিয়ে গলা কেটে মেরে ফেলবে। এখন সিদ্ধান্ত পুরোপুরি গাওয়েনের হাতে ছিল। রবিনের চোখে মৃত্যুর ভয়াবহতা দেখে গাওয়েন বুঝতে পারে যে সে কোনো সাধারণ মানুষের সাথে নয়, বরং এমন এক নৃশংস যোদ্ধার মুখোমুখি হয়েছে যাকে পরাজিত করা তার পক্ষে অসম্ভব। তাই গাওয়েন প্রতিশোধের চিন্তা চিরতরে ত্যাগ করে তার পরিবারের কাছে ফিরে যায়। এরপরে রবিন চার্চে ফিরে এসে সরাসরি ব্রিজেটের সাথে দেখা করে। ব্রিজেট ভেবেছিল হয়তো রবিন তথা র্যানুলফ চলে গিয়েছে। তবে রবিন ফিরে এসে ব্রিজেটকে সব সত্য প্রকাশ করে। সে জানায়, আমি হচ্ছি কুখ্যাত ডাকাত রবিন হুড। আমার নাম র্যানুলফ নয়। তোমাকে এই সত্যিটা জানানোর দরকার ছিল। ব্রিজেট এই কঠিন সত্য জানতে পেরে একদম স্তব্ধ হয়। সে বেশ ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। ব্রিজেট চলে যাওয়ার পর রবিন একা গভীর জঙ্গলে আসে। সেখানে এসে সে তার পায়ের পট্টিগুলো খুলে ফেলে আর ব্যথার পরোয়া না করেই আবারও দৌড়াতে শুরু করে। আগের মতো বড় বড় শিকার করে। সেই শিকার আবার হিংস্রতার সাথে কাটাকাটি করে, যা মার্গারেট দেখে বিস্মিত হয়। সেদিন রাতেই রবিন যখন তার ঘরে পৌঁছায় তখন সেখানে ব্রিজেট আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। রবিন ব্রিজেটকে দেখেই বলে বসে, আমার মতো মানুষের এখানে থাকার অধিকার নেই, আমি চলে যাচ্ছি। তবে ব্রিজেট চুপচাপ রবিনহুডকে বিছানায় শুতে বলে। তাই রবিন আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে যায়। ব্রিজেট রবিনের চিকিৎসা চালিয়ে যেতে থাকে। চিকিৎসা চলাকালীন রবিন জ্ঞান হারিয়ে ফেলে। যখন রবিন চোখ খোলে তখন সে নিজেকে অত্যন্ত দুর্বল অবস্থায় চারিদিকে জ্বলন্ত আগুনের শিখায় ঘেরা দেখতে পায়। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্রিজেট এমন এক সত্য প্রকাশ করে যা শুনে রবিন নিজেও স্তব্ধ হয়ে যায়। ব্রিজেটের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির জন্য দায়ী আর অন্য কেউ নয়, স্বয়ং রবিন নিজেই। বহু বছর আগে রবিনই ব্রিজেটের হাজব্যান্ডকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। আগুন নেভার পর ব্রিজেট যখন ছায়ের গাদায় তার হাজব্যান্ড এবং সন্তানের দেহাবশেষ খুঁজছিল তখন সে কেবল একটা ছোট্ট বান্ডিল পেয়েছিল। ব্রিজেটের হাজব্যান্ড সন্তানকে বাঁচানোর জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিল, তবে কাউকেই বাঁচাতে পারেনি। এর বদলে সবাই আগুনে পুড়েই শেষ হয়েছে। ব্রিজেট তার জীবনের করুণ কাহিনী শোনানোর সময় রবিন বিছানার নিচে লুকিয়ে রাখা তীর হাতে নেয়। ব্রিজেট যদি তার উপরে হামলা করত তবে সে এক মুহূর্তেই তাকে মেরে ফেলত। তবে ব্রিজেটের যন্ত্রণাদায়ক গল্প শোনার পর রবিন সেই তীরটি ছেড়ে দেয়। প্রথমবারের মতো রবিন কোনো বাধা না দিয়ে নিজের মৃত্যুকে মেনে নেয়। তার মনে হয় তার পাপের এটাই সবচেয়ে সঠিক শাস্তি। রবিন অনুতপ্ত হয়। অন্যদিকে ব্রিজেট রবিনকে তার কষ্টের কথা প্রকাশ করে সেই গুহায় এসে অঝরে কান্না করতে থাকে। ব্রিজেটের মাঝে নিজের পরিবারের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার মতো ঘৃণা কখনোই ছিল না। সে কাউকে হত্যা করতে পারে না। এর মধ্যেই রবিন ঘোরের মধ্যে জনকে দেখতে পায়। জন তার মেয়ে লিটল মার্গারেটকে দেখে রাখতে বলে। এখানে দুজন আবারও সেই মার্গারেট দেখতে কেমন সেসব বর্ণনা করে। আসলে সবটাই ছিল রবিনের ঘোর কুয়াশা। সকালে রবিনের জ্ঞান ফিরলে বিছানায় নিরাপদ অবস্থাতেই দেখতে পায় নিজেকে। বিছানা থেকে উঠে বাইরে আসলে দেখে ব্রিজেট এবং মার্গারেট একসাথে বসে আছে। সেখানে এসে রবিন ব্রিজেটের কাছে তার মৃত্যু চায়। তবে ব্রিজেট স্পষ্ট জানিয়ে দেয় সে কাউকে মারতে পারবে না। সে যে আরও উল্টো রবিনের কাছে ঋণী সেটা উল্লেখ করে। এই কয়েকদিন রবিন তাকে সঙ্গ দিয়ে ঋণী করেছে। তবে রবিন কারো কাছেই ঋণী থাকতে চায় না। সে শুধু এখন তার মৃত্যুটাই চায়। তার শরীরের ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু তার আত্মার ক্ষত কখনোই শুকাবে না। তাই সে ব্রিজেটের কাছে শেষবারের মতো একটা মিনতি করে। যদি তার মৃত্যু মেনেই নিতে হয় তবে ব্রিজেটই যেন নিজ হাতে তাকে এই পৃথিবী থেকে বিদায় জানায়। ব্রিজেট মন থেকে এসব কোনো কিছুই চাচ্ছিল না। তারপরও রবিনের কথাতে রবিনকে শুইয়ে দিয়ে হাতের রগ কেটে দেয়। এতে গড়িয়ে রক্ত পড়তে থাকে। মৃত্যুসজ্জায় মার্গারেটকে দেখে এক সত্য প্রকাশ করে। মার্গারেটকে তার বাবার আসল নাম জানায়। মার্গারেটের বাবার আসল নাম ছিল লিটল জন।
সে লিটল জনকে অনেক আগে থেকেই চেনে। দুজন দীর্ঘদিনের ডাকাতির সঙ্গী ছিল, যদিও তাদের সাক্ষাৎ হয়েছিল একটা লড়াই দিয়ে। এসব জানিয়ে রবিন মার্গারেটকে এটাও জানায় যে তার বাবা একাধারে অনেক ভালো কাজও করেছে, আবার ভয়াবহ সব অপরাধও করেছে। তাই লিটল জনের নাম কখনো মুখে নেবে না। এই দুনিয়ায় শত্রুর অভাব নেই, নাম নেওয়াতেও বিপদ আসতে পারে। তাই এই সত্য আজ থেকে এখানেই ধামাচাপা দেবে। ব্রিজেট প্রথমে এই সত্য কখনো প্রকাশ করবে না বলে উল্লেখ করে। মার্গারেটও মাথা নাড়িয়ে সবকিছু ভুলে যাওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করে। এই কথাবার্তার মধ্যেই ব্রিজেট একবার রবিনের বের হওয়া বন্ধ করতে চাইলে রবিন ইশারায় না করে। রবিন শুধু এখন নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, তাই হাত কাপড়ের নিচে লুকিয়ে ফেলে। লিটল জনের সত্য প্রকাশ করে রবিন মার্গারেটকে তার কাছে ডাকে। মার্গারেট তখন জানতে চায় তার বাবার নাম লিটল জন কেন ডাকা হয়। রবিন তখন সহজ ভাষায় বোঝায়, তোমার বাবাও একসময় তোমার মতো লিটল ছিল, তাই লিটল জন ডাকি। এইটা জানিয়ে রবিন সেখানে মার্গারেটের জন্য তৈরি করে রাখা ধনুকের দড়ি লাগাতে বলে। মার্গারেট রবিনের কথা অনুযায়ী সেইটাই করে। দড়ি লাগানোর পর রবিন ধনুকে তীর লাগানো শেখায়। এরপর লক্ষ্য স্থির রাখতে বলে। যতক্ষণ না সে তীর চালানোর অনুমতি না দেবে ততক্ষণ তীর নিশানায় রাখতে হবে। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে রবিন তীর চালানোর নির্দেশ দেয়। মার্গারেট তীর চালানোর সাথে সাথেই শূন্যতার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে রবিনহুড। আর এখানেই শেষ হয় মুভিটি। আমরা জীবনে বহু অপকর্ম করার পর বুঝতে পারি আমরা আসলে জীবনে অনেক ভুল করেছি। তখন শুধু আমরা একটাই লক্ষ্য স্থির করি, কিভাবে এই ভুলের মাসুল দেওয়া যায়। এই ভুলের মাসুল দিতে গেলে মাঝে মধ্যে আমাদের মৃত্যুকেও আলিঙ্গন করে নিতে হয়, যেমনটা রবিনহুড করেছে। রবিনহুড একটা সময় রিয়েলাইজ করে যে জীবনে বহু পাপ করেছে, সেই পাপের একমাত্র শাস্তিই নিজের মৃত্যু, যা শেষ পর্যন্ত গ্রহণ করে। আপনাদের কাছে কি মনে হয়, রবিনহুডের এই প্রায়শ্চিত্ত কি সঠিক ছিল? জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর মুভিটি কেমন ছিল তা জানাতেও কিন্তু ভুলবেন না। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।